হার দিব বলেছিল নাই দিল কিনে, হার দিব বলেছিল নাই দিল কিনে, নাকফুলটা হারাই গেল কলা বনির বনে গো, কলা বনির বনে, আমার নাকফুলটা হারাই গেল কলা বনির বনে গো, কলা বনির বনে। কবি অন্নদাশঙ্কর একবার তার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, লিখে যাও, শুধু লিখে যাও, কি পেলে ভেবো না। সেই থেকেই কলম চলছে। একটা সময় শিক্ষকতা করতেন। 1962 সালের অগাস্টে ঝাড়গ্রাম অশোক বিদ্যাপীঠ হাই স্কুলে সহশিক্ষক পদে যোগ দিয়ে কর্মজীবনের শুরু। শিক্ষকতাটা নিদিন পক্ষে তাঁর পেশা। মন পড়ে থাকতো ডায়েরির পাতায়। লেখাটা যেন নেশা। তাই যা সৃষ্টি হতো তার বিস্তার কলকাতা থেকে পার্শ্ববর্তী রাজ্য সর্বত্রই। এভাবেই একদিন লিখলেন, হার দিব বলেছিলি কই দিলি কিনে, নাকফুলটা হারাই গেল কলা বনির বনে। গাইলেন ঝুমুর শিল্পী ইন্দ্রাণী মাহাতো ও লক্ষ্মীকান্ত মাহাতো, আর গীতিকারের ভূমিকায় ললিত মোহন মাহাতো। মাস্টারমশাই তো অসাধারণ তার লেখনী। ওনার অনেক গানই গেয়েছি। ওনার নাকফুলটা সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। ভাবতে পারিনি যে লেখাটা যখন পাই, ওর লেখাটা পড়েছি, তার মধ্যে দেখলাম খুব একটা সুন্দর সাহিত্য, একটা জঙ্গলমহলের পটচিত্র, মানে মেহনতি মানুষের জীবনের কথা সমস্ত কিছু ফুটে উঠছে। যে গাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম, তখন দিয়ে গাইলাম আমি আর লক্ষ্মীকান্ত মাহাতো। জন্মসূত্রে ঝাড়গ্রাম ব্লকের সাবধারা অঞ্চলের পুকুরিয়া গ্রামের বাসিন্দা। ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, রাজ কলেজ এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বাংলা বিভাগে পাঠ নিয়েছেন। 10 বছর বয়সে বাবার দেওয়া যাত্রাপালার বই রাবণ বধ, রূপকথা কাহিনী, 7 ভাই চম্পা, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের জীবনীমূলক বইয়ের সূত্র ধরে সাহিত্য রস আস্বাদনের সূচনা। ঝাড়গ্রাম রাজ কলেজে স্নাতক স্তরে পড়ার সময় কলেজের ম্যাগাজিনে পরপর 2 বছর প্রথমে লিখলেন ভুল, পরের বছর লিখলেন মীমাংসা। ঝাড়গ্রাম রাজ কলেজে তৎকালীন বাংলার অধ্যাপক হরনাথ পাল সহপাঠীদের সামনে ক্লাসে তাঁর লেখা গল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, যা খানিকটা সাহিত্য সেবার অনুঘটক বলা চলে। 1955 সালে রাজ কলেজে প্রথম ভর্তি হওয়ার পর সেখানে প্রফেসর হরনাথ পাল, তিনি বাংলা প্রফেসর ছিলেন, তিনি আমাকে উৎসাহ দিয়েছিলেন। আমার প্রথম গল্প দেখে তিনি প্রথম গল্প ভুল রাজ কলেজ পত্রিকায় বেরোলো, বললেন যে আমি তো দেখে হয়ে যাচ্ছি যে একটা 15 বছরের ছেলে কী করে এরকম ধরনের গল্প লিখতে পারে। তুমি যদি সাহিত্যের চর্চাটা রাখো, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার নাম হবেই সাহিত্য জগতে। লেখা চলতে থাকলো, আর সেই লেখার হাত ধরেই একদিন লোধা সবরের মা মহাশ্বেতা দেবীর সান্নিধ্যে এলেন। মহাশ্বেতা দেবীর সঙ্গে আলাপ হয়েছিল বসুমতীতে আগুন গল্পটি প্রকাশিত হওয়ার পরে। মহাশ্বেতা দেবী গল্পটি পড়ে তাঁর খোঁজ করেছিলেন। নাট্যকার অভিনেতা মনোজ মিত্রের ভাই অমর মিত্র তখন বেলিয়াবেড়ার সেটেলমেন্ট অফিসে চাকরি করতেন। অমর মিত্র ঝাড়গ্রামের চায়ের দোকানে দেখা করে জানালেন মহাশ্বেতা দেবী ললিতের সঙ্গে দেখা করতে চান। ললিত বাবুর সাহিত্য জগতে পথপ্রদর্শক তার প্রিয় মহাশ্বেতা দেবী। অমর মিত্র একবার আমার সঙ্গে এসে দেখা করলেন, সাহিত্যিক অমর মিত্র। তখন তিনি বেলেবেড়াতে চাকরি করতেন। মহাশ্বেতা দেবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি তার সঙ্গে দেখা করুন। কেননা ওই আগুন গল্পটা, লোধাদের উপরে লেখা গল্পটার এত তথ্য কিভাবে তিনি পেলেন, কিভাবে সংগ্রহ করেছিলেন, এবং আমার যে পত্রিকা বর্তিকা, সেই বর্তিকাতে লেখার জন্য আপনাকে একান্ত প্রয়োজন। এবং লোধা প্রতি জনজাতি, লোধা, ডোম, সাঁওতাল, কুর্মি, বাগাল, এই সমস্ত জাতের যে কথা, তাদের কথা বলবার জন্য আমি উপযুক্ত ব্যক্তি হিসাবে তোমাকে মনে করছি। ভাই, তুমি আমাকে সহায়তা করো। পুরোদস্তুর লেখালেখি শুরু 1975 সালে। ঝাড়গ্রাম শহরের পান্থসখা সাহিত্যের আড্ডার কবি অশোক মহান্তের সম্পাদনায় সাম্প্রতিক কাল পত্রিকায় সাহিত্য চর্চা চলতে থাকে। পেয়েছিলেন কবি ভবতোষ শতপথীর সান্নিধ্য। 78 সালে কলকাতা শহরে পা রাখলেন। তারপর সেখানের দৈনিক বসুমতী পত্রিকায় রবিবারের পাতায় আগুন গল্পটি প্রকাশিত হলো। যেদিন গল্পটি ছাপা হয়েছিল সেই রবিবারেই ঝাড়গ্রামের আলাপনী গ্রন্থাগারে এক সাহিত্য সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, আনন্দবাজারের প্রাক্তন সম্পাদক সন্তোষ কুমার ঘোষ, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ওই সাহিত্য সভায় আগুন গল্পটি নিয়ে সুনীল সহ সকলেই যথেষ্ট প্রশংসা করেছিলেন। সত্যযুগ পত্রিকাতেও দীর্ঘ সময় ধরে লেখালেখি করেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দেশ পত্রিকায় তাঁর লেখা ছড়ায় ও গানে ঝাড়খণ্ডের শাশুড়ি ও বধূ প্রবন্ধটি সাহিত্য মহলে আলোচনার অন্যতম উপজীব্য ছিল। আনন্দবাজার, দেশ, বসুমতী, সত্যযুগ, পক্ষীরাজ ইত্যাদি পত্রিকাতে ৭৮ সাল থেকে লিখতে আরম্ভ করেছি। প্রায় ৯০ সাল পর্যন্ত একটানা ১২ বছর সাহিত্য সাধনা কলকাতার বুকে আমার হয়েছে। তারপর দেখে ঝাড়গ্রামের ব্যাপারটা সে আলাদা। যেমন অশোক মহান্তি যখন সাম্প্রতিক কাল বেরোল ৭৫ সালে, তখনই আমার লেখার উত্থান হয়েছে এবং সেখানে যে কয়েকটি গল্প, যেমন কামনার রং, যেমন দংশন, এই গল্পগুলো নাম করল। পরে যখন বসুমতীতে ৭৮ সালে আগুন গল্পটি বেরোল, তখন আমার কলকাতার বুকে একবার সাড়া পড়ে গেল। ক্রমশ জঙ্গলমহলের আদিম ইতিহাস, অজানা রহস্যগুলো তিলোত্তমার বুকে একটু একটু করে উন্মোচিত হতে থাকল। কান্ডারি স্বয়ং ললিতমোহন মাহাতো। মহাশ্বেতা দেবী সম্পাদিত বর্তিকা পত্রিকায় লোধা, শবর, ডোম, সাঁওতাল প্রভৃতি জনজাতির ওপরে প্রবন্ধ প্রকাশিত হতে থাকে। তার মধ্যে অপরিচয়ের অন্ধকারে লোধা উপজাতি ও অপরিচয়ের অন্ধকারে ডোম উপজাতি প্রবন্ধ প্রকাশিত হওয়ার পরে মহাশ্বেতা দেবী প্রবন্ধ দুটিকে নিয়ে একটি বই প্রকাশ করেন। মূলত বাংলা এবং আঞ্চলিক কুড়মালি ভাষায় রচিত তাঁর সৃষ্টি সম্ভারের তালিকায় রয়েছে ১৫০-এরও বেশি ঝুমুর গান, ৭৩টি ছোট গল্প, ২৭টি প্রবন্ধ, 3টি সাক্ষাৎকার, 2টি একাঙ্ক নাটিকা, একটি উপন্যাস, 50টি আধুনিক গান, 20টি ভক্তিগীতি, 25টি ছোটদের কবিতা ও ছড়া সহ আরও অনেক কিছু। লিখেছেন নানান ভ্রমণ কাহিনী। জঙ্গলমহলের আদিবাসী বিদ্রোহীদের ওপর বাবা তিলকা মাঝি, সিধু কানহো, বিরসা মুন্ডার উপর ভিত্তি করে ছোটদের উপযোগী জীবনী প্রকাশিত হয়েছে প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পক্ষীরাজ পত্রিকায়। প্রেমেন্দ্র মিত্র উৎসাহ দিতেন। আঞ্চলিক কুড়মালি ভাষায় তাঁর লেখা চাষির হাল নাটকটিকে মূল কুড়মালিতে অনুবাদ করেছেন জামাতা বৃন্দাবন মাহাতো, যা এখন রাঁচি বিশ্ববিদ্যালয়ের কুড়মালি ভাষায় পাঠ্য। ঝুমুর গানের প্রতি আকৃষ্ট হন ৮০-এর দশকে। তখন পৃথক ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে আন্দোলনে উত্তাল জঙ্গলমহল। ১৯৮১ সাল পুরুলিয়ার কবি ও গীতিকার সুনীল মাহাতোর লেখা একটি বিখ্যাত ঝুমুর গান বিজয় মাহাতোর কণ্ঠে শোনার পর ঝুমুর গান লেখার শুরু। ৮০-এর দশকের মাঝামাঝি ডুলুং নদীকে কেন্দ্র করে লিখলেন, ডুলুং বাঁচায় হামদেরই পরাণ, ডুলুং রাখে মান, ডুলুং হামদের মায়ের সমান। প্রয়াত ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর মেয়ে পম্পা তখন শিশু শিল্পী। পম্পা গানটি বিভিন্ন অনুষ্ঠানে গাইত, যা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এ প্রজন্ম ঝুমুর বলতে বোঝে কিছু চটুল ও অশ্লীল শব্দের প্রয়োগ এবং তাকে কেন্দ্র করে এক উদ্দাম কৌতুক রসের সঞ্চার, যা খানিকটা আদি ঝুমুরের অপভ্রংশ। ঝুমুর হল জঙ্গলমহলের আদিম অধিবাসীদের দিনচর্যার নানান ওঠাপড়ার এক লিরিক্যাল আত্মপ্রকাশ। সুর, ছন্দ, আনন্দ সবটুকু নিয়ে এমন এক সৃষ্টি যা শুনলে অনায়াসেই চোখের সামনে লোকজীবনের নানান ছবি বিমূর্ত হয়ে ওঠে। বলতে গেলে তাঁর হাত ধরেই ঝুমুরের রোমান্টিকতার প্রবর্তন। ভরা ভাদরের নদী, জৈবন বহে গো নিরবধি, হবক ডবক ছিটে ছিটকা পানি, সেই পানি নাই খাতে জানি। ভরা ভাদরের নদী, ওই নদীতে ঝাঁপ দিতে হইল বিষম ভয়, কিলবিল আছে কাইলা খরিস, হবেক গোটা ছয়। ফসফস আছে কলকল আছে জৈবন নদীর মাঝে, মন্তর পড়া সরিষা নাই বস করিবার কাজে। ললিত বিশ্বাস করেন সংখ্যাটাকে ক্রমশ বাড়িয়ে তালিকা বর্ধন নয়, দীর্ঘ সময় ধরে নিজের অন্তরের লেখক সত্তাটাকে উজাড় করে উৎকৃষ্ট মানের সাহিত্য রচনা করার মধ্যেই সৃষ্টির আনন্দ। বহু পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে, তবে একক সংকলনের সংখ্যাটা খুবই কম। আসলে ললিত লিখতে ভালোবাসেন, পরিমাণ নয় গুণগত মান তাই তাঁর কাছে আসল। চুনিকোটাল আত্মহত্যা করার পর ললিতের লেখনীতে প্রতিবাদী ঝুমুর। বিজয় মাহাতো গাইলেন, লোধা যাইতের চৈখের মনি ছিলে তুমি ওগো চুনি, হাইরে অকালে পরাণ দিলে কেনে, কাণ্ডে ভাসি তোমারই কারণে। লোধা যাইতের চৈখের মোহনী আর ছিলে তুমি,
ওগো চুনি ওখালে পরাণ দিলে কেনে, হায় রে ওকালে জাহান দিলে কেনে, কাঁদে মরি তোমারি কারণে। এছাড়াও কাঠ দিয়ে বাজার গেলে পেটে দুটা দানা মিলে, ও দিদিলো বলনা হামার কেমনে দিন চলের মতো জঙ্গলমহলের জীবন যন্ত্রণার ওপর লেখা গানগুলি বিজয়ের কণ্ঠে সারা বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশায় জনপ্রিয় হয়। ছোট ছেলে দেবাশিস মাহাতো ও তাঁর স্ত্রী পূর্ণিমা মাহাতো ঝুমুর গানের শিল্পী। দেবাশিস ও পূর্ণিমার দ্বৈত কণ্ঠে পহিলে পিরিত বড়ই মিঠা লাগে গানটিও জনপ্রিয় হয়েছিল। ডুঙ্গুরি সেই ডুঙ্গুরি পিয়াল পাকিছে, নাই যাব রে দাদা শিয়াল খেপাইছে। এই ডুঙ্গুরি সেই ডুঙ্গুরি পিয়াল পাকিছে, নাই যাব রে দাদা শিয়াল খেপাইছে। আমার বন্ধু হাল করে সেই ডুঙ্গুরির ধারে, আমার বন্ধু হাল করে সেই ডুঙ্গুরির ধারে, কালো ঘায়ে ঘাম জোরে দেখে গিয়া ফাটে। স্ত্রী, পুত্র, পুত্রবধূ সকলকে নিয়ে পরিবারে আজও গানের জলসা বসে। বাবার লেখা গান গাইতে ছেলেও গর্ববোধ করেন। আমার তো খুবই গর্ব হয় যে আমার শ্বশুরমশাই উনি একজন মানে এত বড় লেখক, সাহিত্যিক, আমার খুব গর্ব হয়। আমাদের সমাজে তো অবশ্যই গণ্যমান্য ব্যক্তি উনি, শ্রদ্ধার চোখে ওনাকে দেখি। এবং আমার শ্বশুরমশাই বাবা হন। বছর চারেক আগে উপকুরিয়া গ্রাম থেকে সাইকেল চালিয়ে 6 কিলোমিটার দূরে ঝাড়গ্রামে যেতেন। বয়সটাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান। প্রতিনিয়ত মানুষের সঙ্গে কথা বলেন, মেশেন, আর সেখান থেকেই লেখার রস খুঁজে পান। ওনার তো বাইরে ঘোরারই বেশি নেশা। হ্যাঁ, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটু ইয়ে করেন, ধ্যান জপ করেন, তারপরে একটু বাথরুম টাথরুম সব সেরে মুখ হাত ধুয়ে আর একটু হাঁটতে বেরান, মর্নিং ওয়াক। তাকে আটকানো মুশকিল, কুয়াশা হলেও বেরোবেন আর বৃষ্টি পড়লেও বেরোবেন। তবে দুঃখ একটাই, বেসরকারিভাবে নানান সংবর্ধনা পেলেও সরকারিভাবে কোনো স্বীকৃতি মেলেনি। সঙ্গীত শিল্পী হিসেবে আমার বলতে গেলে প্রথমেই বাবার কথা তো আসবেই, কারণ বাবার আমার যে পারিবারিক যে কালচারাল যে পরিকাঠামো, সেই পরিমণ্ডল থেকে আমি বড় হয়েছি। সেখানে সব থেকে আশ্চর্যের একটা বিষয় লাগে, যেটা হচ্ছে মাটির গান, দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার জনপ্রিয় গীত ঝুমুর। সেই লেখনী বাবা লিখবেন, এতে আশ্চর্যের কিছু নেই। যেটা অবাক লেগেছে যে বাংলা সাহিত্যের উপরে উনার যে লেখনী, এত এত বই, তারপরেও প্রশাসনিকভাবে প্রকৃত বাংলা সাহিত্যের এত এলাকার জঙ্গলমহল এলাকার মধ্যেখানে একটা বিশিষ্ট সাহিত্যিক, উনার যে ছোট বয়স থেকেই যে কালচার, উনার বর্তমান বয়স 87 বছর, এত বয়সে এসেও সরকারিভাবে কোনো সহায়তা বা কোনো সহযোগিতা বা কোনো সম্মান প্রদর্শন সরকারিভাবে করা হয়নি। এটা সব থেকে একটা আক্ষেপের বিষয়। পার্থিব পুরস্কারটা হয়তো শেষ কথা নয়, তবু স্বীকৃতিটুকু না পেলে শিল্পী মনটা কোথাও যেন মোচড় দেয়। আমার অপ্রাপ্তির বিষয় বলতে গেলে একটা বড় ব্যাপার এসে যায়। তার মানে শুধু আমার কথা নয়, এখানে জঙ্গলমহলের কথা চলে আসে। জঙ্গলমহলে যারা সাহিত্য সেবা করছে, সাহিত্যিক, শিল্পী বা যারা সুনাম অর্জন করছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের দিকে ঠিকমতো দৃষ্টিপাত করা হয়নি। যেমন উদাহরণস্বরূপ বলি যে ঝাড়গ্রামে মানে কিংবদন্তি পুরুষ হয়ে গেছে বিজয় মাহাতো, কিংবদন্তি পুরুষ হয়ে গেছে ভবত শতপথী, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো রকম একটা সরকারি পুরস্কার পায়নি। এটা আমি বলবো একরকমের বঞ্চনা। 87 বছরে এসেও 27-এর তারুণ্যে ভরপুর ললিত মোহন মাহাতো থেমে থাকেননি। কাঁপা হাতেই আজও কলম ধরেন,
লিখে চলেন। আসলে লেখাপ্রেমী এই মানুষগুলোর কাছে লিখতে পারাটাই যেন অক্সিজেনের মতো। লেখার মাধ্যমেই বেঁচে থাকেন আর বাঁচিয়ে রাখেন জঙ্গলমহলের গর্ব ও নিজস্ব সংস্কৃতি, ঝুমুরের আদিম ঐতিহ্য।